আসসালামু আলাইকুম সবাইকে। পৃথিবীর যে প্রান্তে যারা বসে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে উদ্যান লিটল ম্যাগাজিন আয়োজিত উদ্যান টেলিভিশনের পক্ষ থেকে আমি মৌসুমী হক এক আকাশের তারা আমাদের ধারাবাহিক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটু দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সাথে গুণী যে দুজন আবৃত্তি শিল্পী এবং কুশল ছিলেন কবি ও আবৃত্তি শিল্পী থাকার কথা ছিল। কুশলের একটু সমস্যার কারণে আমাদের সাথে যোগ দিতে পারেননি। এ কারণে তিনিও ক্ষমা চেয়েছেন, আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্য কোনো সময় কুশল অবশ্যই আসবেন। তো আমার সাথে ভারত থেকে যিনি যুক্ত হয়েছেন, এর আগে উদ্যানে একটা লাইভ করে গেছেন। যারা উদ্যানের নিয়মিত দর্শক তারা অবশ্যই শর্মিষ্ঠা দিদিকে চিনেন। তো ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শর্মিষ্ঠা দে। তো দিদি আসলে নতুন নমস্কার। নতুন অনেকেই তো আমাদের সাথে যোগ হয়। তো সেহেতু আপনি একটু আপনার পরিচয়টা দিন। আপনি কোথায় আছেন, কি করছেন? একটু কথা বলতে থাকুন। আমি ততক্ষণে লাইভটা একটু শেয়ার দিয়ে আসি। একটু দর্শকের সাথে কথা বলতে থাকুন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি আবৃত্তি চর্চা তো করছি। অনেকদিন হয়ে গেল চেষ্টা করছি, চর্চা করছি ঠিকই। আপনাদের সকলকে প্রথমত আমি ভীষণভাবে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আর বিশেষভাবে তো উদ্যান টিভি এবং আবৃত্তি শিল্পী ও সঞ্চালিকা মৌসুমীদির কাছে, কারণ এত সুন্দরভাবে ওনারা আপন করে নিয়েছে আমায়। আমি যুক্ত হতে পেরে ওনাদের সঙ্গে ভীষণভাবে আনন্দিত, সত্যি কথা বলতে। তো আপনাদের টানে, আপনাদের জন্যেই পারছি, পেরেছি, চেষ্টা করছি ক্রমাগত। কয়েকটা কবিতা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আশা করব আপনাদের সবার ভালো লাগবে। জানি না, তবে চেষ্টায় তো থাকবো। দেখা যাক কিরকম ভাবে কতটা কি এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, আমরা প্রথমে একটা কবিতা দিয়ে শুরু করি আজকের লাইভটা, ঠিক আছে? যেহেতু কুশল নেই, আমাদের দুজনকেই একটা প্রোগ্রাম তো শুরু এবং শেষ দুটোই করতে হবে। তো আমরা আপনার একটা কবিতা আগে শুনে তারপরে দর্শকদের কাছে আসি। আচ্ছা, আজকে আমি যে প্রথম যে কবিতাটা বলবো বলে ভেবেছি, কবিতাটি বলার পেছনে কিছু কারণ আমার রয়েছে। কারণ হচ্ছে আসলে কবিতাটির নাম কাশফুলের কাব্য। কবিতাটি লিখেছেন কবি নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী। উনি বাংলাদেশীয় কবি। তো আসলে বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক তো একটু একটু করে তৈরি হয়ে উঠেছে। তো সেই সম্পর্কের সূত্র ধরে এবং কিছুদিন আগেই আমরা দুর্গাপুজো কাটিয়েছি। কাশফুল আমাদের প্রাণের কাছে বারবার করে যে ফিরে আসে, নতুন নতুন বার্তা নিয়ে আসে, মা দুর্গার আগমনী বার্তা নিয়ে আসে। তো সেই রেশটুকু তো ছেড়ে যেতে মন চায় না। সেই রেশ ধরেই আমি নির্মলেন্দু গুণের লেখা এই কবিতাটি আপনাদেরকে শোনাচ্ছি। ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব, তোমার পুষ্পবনের গাথা মনের মতো লিখব। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে। ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ফুটতে। সবে তো এই বর্ষা গেল, শরৎ এলো মাত্র। এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র। ক্ষেতের আলে, নদীর কূলে, পুকুরের ওই পাড়টায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশবনের ওই ধারটায়। আকাশ থেকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে। কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে। সবাই শুধু থমকে দাঁড়ায় গাঁয়ের পথে চলতে। পুচ্ছ তোলা পাখির মতো কাশবনে এক কন্যে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে। যেন শরৎ রানী কাশের বোরখাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে। প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধু তা জানে, তাই তো সে সবার আগে খোঁপায় বেঁধে আনে। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস।
ভালোবাসা কাব্য শুনে কাশ ছড়েছে যেই, দেখি আমার শরৎ রানী কাশবনে আর নেই, কাশবনে আর নেই। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শর্মিষ্ঠা দিদি। একদম চমৎকার একটা কবিতা দিয়ে আজকে আমরা শুরু করলাম আমাদের লাইভ। তো হচ্ছে আমি দর্শকদের কাছে আরেকটু পরে যাই। আমি নিজে একটা কবিতা নিয়ে আসছি। কবিতাটি হচ্ছে আমার ভীষণ প্রিয়। কবিতাটি আমাকে দিয়েছিলেন হচ্ছে শুভ্র ভাইয়া। একটা আবৃত্তিতে ছিলাম আমি। তো আবু হেনা মোস্তফা কামালের ছবি কবিতাটি। আমি চেষ্টা করছি আবৃত্তি করতে। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুদোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিস্ময়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাছে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্যগার্হ দেখেছেন ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো। শপথ করে বলতে পারি, এমন গার্হতা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। বেশ অন্যরকম একটা কবিতা, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি নিজেও আগে পড়িনি। আমাকে একটা লাইভের জন্য আমি শুভ্র ভাইয়ের কাছে চেয়েছিলাম। ভাই আমাকে আর কি কবিতাটা সিলেক্ট করে দিয়েছিলেন। অসম্ভব পছন্দ। আমি কিছু মন্তব্য নিয়ে আসি দিদি। আমাদের সাথে কিছু দর্শক হ্যাঁ, যুক্ত হয়েছেন। আমি কিছু মন্তব্য নিয়ে আসি। আমাদের সাথে যুক্ত হয়েছে রুদ্র রানা, লিখেছেন শুভকামনা সবার জন্য, অসংখ্য ধন্যবাদ। আরো লিখেছেন মৌসুমী আপু আর শর্মিষ্ঠা দি। দুজন ভীষণ প্রিয় বাচিক, দুজনের জন্যই ভালোবাসা ও শুভকামনা। অসংখ্য ধন্যবাদ। সুচি জামান আছেন আমাদের সাথে। সুচি লিখেছেন শুভকামনা দুজনের জন্য। ধন্যবাদ। ইমরান যুক্ত হয়েছেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ ইমরান। লিখেছেন আসসালামু আলাইকুম, সবাইকে শুভকামনা রইল। ধন্যবাদ ইমরান। হাবিবা আরা মেরি আমার সম্প্রতি বন্ধু হয়েছে, তো যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। লিখেছেন শুভকামনা। অসংখ্য ধন্যবাদ। সুচি জামান লিখেছেন শর্মিষ্ঠা কে দিদি অসাধারণ। ইমরান লিখেছেন নাহাকে অপূর্ব, অনবদ্য, মনোমুগ্ধকর, অসাধারণ আবৃত্তি, দারুণ দারুণ, মুগ্ধ মুগ্ধ আমি, চমৎকার। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ মহিন উদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিখেছেন কেমন আছেন আপু আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। সানজিদা রহমান সুচি সঙ্গীত শিল্পী যুক্ত হয়েছেন আমাদের সাথে, লিখেছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সানজিদা। সুচি জামান লিখেছেন আপুর কণ্ঠে যে কোনো কবিতায় যেন প্রাণ ফিরে আসে, মুগ্ধ 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 আপু। অসংখ্য ধন্যবাদ সুচি। যারা সাথে আছেন আমাদের সাথেই থাকুন। দিদি আমরা এবার কোন কবিতায় যাব? আমি তো ভেবে রেখেছি এবার রবি ঠাকুরের একটা কবিতা শোনাবো, কারণ ওনার কবিতা ছাড়া যেন সত্যি অনুষ্ঠান একেবারেই অধরা থেকে যায়, কোথাও না কোথাও একটা আত্মিক মানে টান থেকেই এসে যায়। তো ভেবেছি খনিকা কাব্যগ্রন্থের একগায় কবিতাটি আমি এবার বলি। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে
আমার নাচে বুক। তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরেই নিই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের ভেড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফুটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। চমৎকার দিদি, ভীষণ পছন্দের একটা কবিতা। আসলে রবি ঠাকুরের কবিতা মানেই তো একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এই কবিতাটা শুনলে আরো বেশি মনে হয়, কারণ আমি ছোট্টবেলা থেকে বেড়ে উঠেছি গ্রামে। তো যার কারণে গ্রামের প্রতি আলাদা একটা টান আছেই। যদিও কলেজ পর্যন্ত, তারপরে আরকি ওখান থেকে যে বেরিয়ে এসছি, এখন তো বেড়াতে যাওয়া হয়। আমার চাচা ছিলেন ইংল্যান্ড প্রবাসী। তো চাচ্চু আচ্ছা, সবসময় এই কবিতাটা শুনে বলতেন যে তার শুনলেই মনে হয় তার গ্রামের কথা। গ্রামে গ্রামে ফিরে আসি সত্যি। হ্যাঁ, গ্রামে ফিরে আসি। তো আমার যেহেতু দিদি রবীন্দ্রনাথ ঠাকুর গেলেন, আমিও একটা রবি ঠাকুরের কবিতা একটু চেষ্টা হ্যাঁ, করি। হ্যাঁ, হঠাৎ দেখা। অনেকদিন পর করছি এটা। আমি চেষ্টা করছি এটা করতে। হঠাৎ দেখা, ভীষণ সুন্দর রবীন্দ্রনাথ কবিতা। ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো? কেমন চলছে সংসার? ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথায় সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো?
আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। সে বলল, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। কি অপূর্ব না? মানে সত্যি কোনোদিনও পুরনো হবে না। এইসব কবিতা হ্যাঁ, চিরন্তন কবিতা। মানে এত প্রিয় কবে থেকে মানে হ্যাঁ, সেই আমি কয়েকটা যেন কোথাও মন্তব্য নিয়ে আসি। ইমরান লিখেছে, এক কথায় অসাধারণ সুরের মূর্ছনা, নিখুঁত আবৃত্তি, মুগ্ধতা একরাশ। অসংখ্য ধন্যবাদ ইমরান। সাজ্জিদা রহমান সূচি লিখেছেন, মধুর ছন্দ, এটা দিদির আবৃত্তির সময় আর কি। মধুর ছন্দের মালা, ভালো লাগলো দিদি। ইমরান লিখেছে, এক্সিলেন্ট, একদম ফ্যান্টাস্টিক, আহা এক্সিলেন্ট বিউটিফুল। সাজিদা রহমান সূচি লিখেছেন, চমৎকার মৌসুমী আপা। অসংখ্য ধন্যবাদ। সুচি জামান লিখেছেন, অসাধারণ আবৃত্তি দিদি, ধন্য কুনিজান এতটা উপভোগ করে তুললেন আজকের এই আয়োজন, চমৎকার চমৎকার। অসংখ্য ধন্যবাদ সুচি। মোহাম্মদ আবু জাফর লিখেছেন, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দিদি, রবি ঠাকুর শেষ করলাম, এবার আমরা কাদের কবিতা যেতে পারি। হ্যাঁ, এবার অন্য কবিতায় তো যাবোই ঠিকই। কিন্তু কবিতা বলার মধ্যে, মধ্যে যে কথাগুলো খুব বারবার করে মনের মধ্যে ঘোরে, সেগুলো হচ্ছে আসলে কবিতা বা এই শব্দের প্রতি শব্দের যে একটা মেলবন্ধন সৃষ্টি, যে এইটা মানে পুরোপুরি অনুভূতি থেকে তো আসে। মানে যারা কবি বা কবিতা যারা লিখে চলেছেন বা লিখছেন, মানে সেই গভীর অনুভূতি না থাকলে তো মানে এতটা স্পর্শকাতর হয়ে লেখা তো আসে না। মানে কোনোভাবে তো উপস্থাপন করা যায় না, সেটা সম্ভব হয় না। তো সেই কারণেই মানে বারবার এই আবৃত্তি করতে গেলে একটা জিনিস মানে অনেকের কাছে আমি শুনেছি বা অনেকেই বলেন যে মানে কিভাবে কি ধরনের মানে করা উচিত বা কেমন করে মানে করলে ভালো হবে আবৃত্তি করাটা। মূলত আবৃত্তি করাটা তো পুরোপুরি মানে অনুভূতির উপরেই বিশেষভাবে হ্যাঁ, অনুভূতি প্রবণ একটি শিল্পকলা। যদিও সব মানে সমস্ত অনেক কিছু যে ধরনের একেকটা দিক, একেক ধরনের তার গভীরতা আছে, তার নিজস্ব কাঠামো আছে, তার নিজস্ব পরিচর্যার প্রয়োজন আছে। কিন্তু আবৃত্তি মূলত আমার মনে হয় আ অনুভূতিপ্রবণ মানুষদের বেশি ছুঁয়ে যায়। এটা খুব নিজস্ব আ একটা মানে ব্যক্তিগত অনুভূতি থেকেই হ্যাঁ, বলছি কথাটা। আসলে কবি যেটা লিখে গেছেন এটা তো আমাদের পক্ষে কারোরই বোঝা সম্ভব নয় যে উনি কি লিখেছেন বা উনার বোধটা কি ছিল। এখন আমরা যারা মানে চেষ্টা করি আবৃত্তি করতে বা পাঠ হ্যাঁ, করতে, আমরা নিশ্চয়ই। আমাদের মতো করে চেষ্টা করি এটা হ্যাঁ, দর্শক হ্যাঁ, হ্যাঁ, যেভাবে ঠিক গ্রহণ বলেছেন। করে আরকি। যেমন আপনি যেটা করবেন সেটা তো আপনার মতো একই কবিতা দেখা যাবে যে আপনি একরকম করে পড়ছেন, আমি একরকম করে পড়ছি। এটা তো হবেই। দর্শকদের কতটা ছুঁতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো দিদি, সেটাই, আমরা একটু সেই। পরের কবিতাটায় চলে যাই। হ্যাঁ, আ পরের কবিতাটা আমি ভেবেছি একটু আ ভিন্ন মাত্রার, ভিন্ন স্বাদের কবিতা। কবিতাটির নাম আ 'দুর্গা ঠাকুর'। কবিতাটি লিখেছেন কবি অদিতি বসু রায়। আসলে কবিতাটা পড়তে, পড়তে আমার বারবার যে কথাটা মনে হয় আ যে প্রত্যেকটি নারীর মধ্যেই দুর্গা বাস করে। প্রত্যেকটি নারী কোনো না কোনো সময় দুর্গা হয়ে ওঠে। এমনই এক ভাবনা থেকে আমার মনে হয় উঠে আসে এই কবিতা। শুরু করছি কবি অদিতি বসু রায়ের লেখা কবিতা 'দুর্গা ঠাকুর'। দুর্গা ঠাকুর শেষ ট্রেনে বাড়ি ফেরে। দুর্গা ঠাকুর রুটি কিনে খায় রাতে। দুর্গার ঘর কলকাতা থেকে দূরে। দুর্গা একাই বাগান করেছে ছাদে। দুর্গা ঠাকুর রেশন দোকানে যাবে। দুর্গার ঘরে ছেলেপিলে চারখানা। কাপড় ছিঁড়েছে তবুও ত্রিশূলে ধার। ভাত নাই থাক, মান আছে ১৬ আনা। দুর্গা আসলে ৩ চোখো কালো মেয়ে।
10 হাত ফেলে 2 হাতে চুল বাঁধে। সারা দিন মান খেটে খেতে হয় বলে অবসর পেলে সিরিয়াল দেখে কাঁদে। দুর্গা ঠাকুর আমাদেরই ডাকনাম। বাধা পেলে সে গালাগালও দেয় খুব। খড়ের কাঠামো পুড়ে গেছে কোন কালে, দুর্গা এখন আগুনে দিয়েছে ডুব। প্রতিমায় লাগে বেশ্যাপাড়ার মাটি, প্রতিমার মুখে গর্জন তেল আলো। আমার মেনকা দূর থেকে হা হা হাসে, দেবীর গল্পে মেয়েরাই চমকালো। এখন দুর্গা বুঝেছে বিরুদ্ধতা, পুজোর ওপারে পোড়া জনি চেরা পেট। তুলসী তলায় বাপ একা বসে থাকে, শঙ্খ চক্র ভুবনের মাথা হেঁট। বাতিল হয়েছে ধূপধুনো প্রহরণ, দশভুজা ফাঁদ দর্পণ ডাকসাজ। পুরোহিত সব মিথ্যে মন্ত্র পড়ে। দুর্গা বাংলা কবিতা লিখবে আজ। আজ কবিতাটা আগে শুনিনি দিদি, খুব ভাল লাগলো। একটু ভিন্ন স্বাদের ভিন্ন মাত্রার কবিতা। আচ্ছা, আমি একটু দেখি মন্তব্য নিয়ে আসি কয়েকটা। মন্তব্যগুলো আচ্ছা, হাসিবুল পারভেজ রেজা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাইয়া বলেছেন যে মানে সুন্দর আয়োজন। হাসিবুল আলম যুক্ত হয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ হাসিবুল। তো দিদি আমরা আরেকটু কথা বলি। আপনি মানে আবৃত্তি চর্চাটায় কিভাবে এলেন? আসলে সত্যি কথা বলতে কি মানে ছোটবেলা থেকে কবিতা পড়তে ভালোবাসতাম, কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে যেটুকু যখন মনে হতো পড়তাম। রবি ঠাকুর তো তার মধ্যে প্রথমে ছিলেনই, তার সঙ্গে কাজী নজরুল ইসলাম পড়তাম, কবি আচ্ছা দিদি, সুকান্তের কবিতা পড়তাম। আমাকে জিজ্ঞেস করেছেন যে কবিতাটি কার লেখা, ওনাকে একটু বলতে। কবিতাটি কবি অদিতি বসু রায়ের লেখা যেটা কবিতা। আপনি আবৃত্তি। হ্যাঁ, দুর্গা ঠাকুর। আচ্ছা, উনি বোধহয় একটু পরে জয়েন করেছেন। আচ্ছা, তো তখনও জি সেরকম দিদি ভাবে ভাবিনি। শুনি তাহলে। হ্যাঁ, আহ, হ্যাঁ, কি বলছিলাম? তো তখনও সেরকম ভাবে ভাবিনি যে কবিতা নিয়ে কোনোদিনও কাজ করতে পারবো বা সেরকম ভাবে চিন্তা ভাবনা তখনও ছিল না। তো আমার তো বাংলা নিয়েই পড়াশোনা। তো পড়াশোনার আচ্ছা, শেষে আহ, জীবনটা একটু একটু করে এগোলো, পাল্টালো বলা যায়। তো পরিবর্তিত এই জীবনে কিন্তু পরিবর্তন তো প্রচুর এসেছে। তবে কবিতাকে কোনোদিনও কবিতার হাতটা ছাড়তে পারিনি। কবিতাও আমাকে ছেড়ে চলে যায়নি। এটা আমার একটা পরম প্রাপ্তি আমার। এটা একটা ঈশ্বরের আশীর্বাদ বলে আমি মনে করি। তো কোথাও না কোথাও থেকে গেছে। ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা হিসেবে যদি বলা যায় যে কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, বোধহয় এটা একেবারে অন্তরের একেবারে সত্যি কথা, যেটা একদম মানে আমার মনের কথার সঙ্গে মিলে গেছে। আমি বারবার যখনই পড়েছি কবিতাটি, ওনার লেখা কবিতাটি, আমার এত ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে যে সত্যিই তো কবিতার কাছে হাঁটু মুড়ে বসা মানে আহ কবিতাকে মানে পুজো তো ওইভাবেই মানে মানে ওই আত্মার সঙ্গে যে একটা সম্পর্ক হয়ে যায় একটু একটু করে, শুধু শব্দগুচ্ছ তো নয়, তখন আর শুধু শব্দ সমষ্টি থাকে না, একটা জায়গায় দাঁড়িয়ে গিয়ে তখন একেবারে আত্মিক হয়ে যায়। তো সেই নিয়ে আর কি চেষ্টা, সেই নিয়ে আর কি এগিয়ে চলার একটা পথ বেছে নেওয়ার চেষ্টা করে চলেছি অবিরত। অসংখ্য ধন্যবাদ দিদি। আমি যাচ্ছি, আমি একটু ভিন্ন ধারায় যাচ্ছি। শুভ দাশগুপ্তের মেঘ বলল যাবি। আমি চেষ্টা করছি। হ্যাঁ, মেঘ বলল যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ,
যাবি, আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি, আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঝে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি, আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন, তবু রে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। খুব সুন্দর, খুব ভালো লাগে। ধন্যবাদ দিদি। আমি এই কয়েকটা আমিও পড়েছি। আচ্ছা, পারভেজ রেজা ভাই লিখেছেন অসাধারণ আয়োজন, দারুণ আবৃত্তি। ওয়াহিদ বাবুল ভাই আমাদের সাথে যোগ হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই লিখেছেন, বাহ মৌসুমী হক না, জি ভাইয়া। সুচি জামান লিখেছেন, বাহ চমৎকার আবৃত্তি দিদি। পারভেজ রেজা লিখেছেন, অসাধারণ লেখা ও আবৃত্তি, অসংখ্য ধন্যবাদ। ইমরান লিখেছেন, মৌসুমী আপু আগামী প্রোগ্রামে পারভেজ ভাইকে দেখতে চাই আপু। ওকে ভাইয়া, অবশ্যই হবে। পারভেজ রেজা ভাই লিখেছেন, মৌসুমী আপু দারুণ আবৃত্তি, অসংখ্য ধন্যবাদ ভাই। কেউ আওয়াল দেখছেন অনুষ্ঠানটি, লিখেছেন নাইস রিসাইটেশন, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। ইমরান লিখেছেন, এক কথায় অসাধারণ, সুমধুর কণ্ঠে অসাধারণ, অনবদ্য, অতুলনীয় আবৃত্তি, একরাশ মুগ্ধতা একরাশ আপু, অসংখ্য ধন্যবাদ। বা আপু অসাধারণ আবৃত্তি, মুগ্ধতা একরাশ। ইমরান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো দিদি হচ্ছে মানে আমার সাথে লাইভের আগে বাংলাদেশে কি আপনি লাইভ করেছেন আরো? বাংলাদেশে শুভ্র ভাইয়ার সঙ্গে একবার লাইভে এসেছিলাম। তো তারপরে আর সেরকম ভাবে হয়ে ওঠেনি। আবার আপনাদের সঙ্গে যুক্ত হলাম অনেকদিন পর। এটা একটা বড় পাওয়া। তারপরে আবারও আজকের দিন। কারণ আমি শুভ্র ভাইয়া দেখে যে আমি ম্যাক্সিমাম লাইভে হচ্ছে ভারতীয় একজনকে রাখি। তা আমি মনে করি যে তাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। যদিও একই তো না, কাঁটাতারের বেড়া ছাড়া তো একই ভাবনা, সত্যি কথাই, চিন্তা, খাওয়া মনুষ্যত্বের দাওয়া। দ্বারা অনুভব কোনোদিনই হয়নি, হবে না। কারণ হ্যাঁ, শেখা তো, আর শেখার কথাই যদি বলেন, সে তো আমি অনবরত আপনাদের থেকেও শিখি। হ্যাঁ, শেখার চেষ্টাও করি। কারণ আপনাদেরই আন্তরিকতা, ওটা বোধহয় ওরকম ভাবে শেখা যায় কিনা আমি জানি না। আমার সেই সম্পর্কে খুব একটা স্পষ্ট ধারণা নেই। কারণ এটা না একেবারে অন্তরের অনুভব থেকে তো আসে, যেটা বাংলাদেশের অনুষ্ঠানে এর আগেও আমি এসে পেয়েছি, আবারও পেয়েছি, বারবার করে পাই। এই জায়গায় দাঁড়িয়ে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, শুধু না মানে আমি আমার ওই জন্য মানে কথার মধ্যে কথা বলার একটা প্রবণতাও আমার এসে যাচ্ছে, নিজেকে ওইরকম ভাবে মানে ধরে রাখা যায় না, যেন একেবারে ঘরোয়া পরিবেশ আমাদের নিজেদের, যেন একটা মানে সম্পর্কের একটা সুন্দর বাঁধনে বসে যেরকম বন্ধুরা কথা বলে,
ঠিক ওইরকম একটা অনুভূতি থেকে যেন কথাগুলো বেরিয়ে আসে, আমি আটকে রাখতে পারি না নিজেকে। আপনার কথার মধ্যে আমি বারবার করে বলে ফেলছি। বলে ভাবছি আমি আবার সেই একই কাজ করে চলেছি। তো যাই হোক, নিজেকে একটু সংযত করছি। না, তো ঠিক আছে। ভীষণ ভালো এইভাবেই লাগলো। সম্পর্ক আমাদের অটুট থাকুক, অবশ্যই। মজবুত হোক। মানে আমার এটা ভালো লাগে যে কলকাতা থেকে তো আমার সাথে অনেকেই আরকি লাইভ করেছেন। ডালিয়া বসু সাহা দিদি এসেছিলেন বাংলাদেশে। আমার সাথে দেখা হয়েছে। উনার একটা এখানে লাইভ মানে প্রোগ্রামও, অফলাইন প্রোগ্রামেও আমি ছিলাম। মাঝখানে দেবনিষ্ঠা এসেছিল ২ বার। ওর সাথেও আমি দেখা করেছি। ভালো লাগে যখন আসে কেউ দেখা হলে। আর এমনিতেও তো লাইভে বসলে আমার মনে হয় না পাশে বসেই বোধহয় লাইভ করছি। কখনো মনে হয় না যে হ্যাঁ, ওই একটা, হ্যাঁ দূরের একটা সত্যিই তাই। এরকমই অনুভূতিটা হয়। আমার একদম যেন মনে হয় যে দূর আমি থেকে বোধহয় অচেনা। পাশাপাশি বসে করছি লাইভটা নিয়ে তো এত কাছের মনে হয়। তো দিদি হচ্ছে আমরা এখন আপনার আরেকটা কবিতায় যাই। হ্যাঁ, আচ্ছা, আমি আজকে আরেকটা কবিতা, এর আগেও আমি এটা রেকর্ড করেছিলাম। কবিতাটা আমার এত প্রিয়। কবি মনীষ ঘটকের লেখা কবিতা। মনীষ ঘটকের নাম অনেকেই জানেন। কারণ উনি কল্লোল যুগের খ্যাতনামা একজন সাহিত্যিক ছিলেন। উনি পাবলো নেরুদার অসংখ্য কবিতা উনি অনুবাদ করেছিলেন। তো ওনার লেখা একটি কবিতা, কবিতাটির নাম কুড়ানি। আহ কবিতাটি বাংলাদেশীয় ভাষায় লেখা। আমি চেষ্টা করছি, আমি খুব একটা তো তৈরি নই, তবু আমি যেহেতু খুবই ভালো লাগে কবিতাটা, অনেকবার বলেছি, তো আজকে ভেবেছি এই কবিতাটা আপনাদের শোনাবো। এটা আমার মনের ভীষণ কাছের কবিতা। যাই হোক, একটি মিষ্টি আমরা প্রেমের কবিতা। স্ফীত নাসারন্ধ্র, দুটি ঠোঁট ফোলে রোষে, নয়নে আগুন ঝলে, তর্জিলা আক্রোশে, অষ্টম বর্ষিয়া গৌরী ঘাড় বাঁকাইয়া, খটাইশ বাঁদর তরে করুন না বিয়া। এর চেয়ে মর্মান্তিক গুরুদণ্ড ভার সেদিন অতীত ছিল ধ্যান ধারণার। কুড়ানি তাহার নাম, দু চোখ ডাগর, এ লোকেশ মুঠে ধরি দিলাম থাপড়। রহিল উদ্গত অশ্রু স্থির অচঞ্চল, পড়িল না এক ফোঁটা, বাজাইয়া মল যায় চলি। স্বগত সক্ষোভে কহিলাম, জাগিয়া একাই খামু জাম সব্রিয়াম। গলিতাশ্র হাস্যমুখী কহে হাত ধরি, তরে বুঝি কই নাই আমিও বান্দরি। পঞ্চদশী গৌরী আজ, দেখিতে তাহার লেগেছে বিদ্যুৎ গর্ভ মেঘের সম্ভার। অনভ্যস্ত সমুদ্ধত লাবণী প্রকাশে বিপর্যস্ত দেহ তন্নি। অধরষ্ঠ পাশে রহস্যে কৌতুকে মেশা হাসির আবির সুদূর করেছে তারে, করেছে নিবিড়। সান্নিধ্য সুদুর্লভ, তবুও সদাই এ ছুতা ও ছুতা করি বিক্ষোভ মেটাই। গাছের ডালেতে মাখি কাঁঠালের আঠা, কখনো সখনো ধরি শালিক টিয়াটা। কুড়ানিকে দিতে গেলে করে প্রত্যাখ্যান, আমি কি অহনা আসি কষি পোলাপান। অভিমানে ভরে বুক, পারি না কষাতে সেদিনের মতো চর অথবা শাসাতে। ছুটিতে ফিরিলে দেশে কুড়ানি জননী আশীর্বাদ বরসিয়া কন, শোন মনি, কুড়ানি 19-এ পড়ে, আর রাহি কত, হয়ে উঠতে আছে মাইয়া পাহাড় পর্বত। সুপাত্র দেখুন, কহি দিলাম আশ্বাস, চোরা চোখে মিলিল না দর্শ আভাস। ম্লান মুখে নত শির, ফিরি ভাঙা বুকে, হঠাৎ শুনিনু হাসি। তীক্ষ্ণ সকৌতুকে কে কহিছে, মা তোমার বুদ্ধি তো জবর, নিজের বউয়ের লাইগা কে বিসরায় বর। সহসা থামিয়া গেল সৌর আবর্তন, সহসা সহস্র পক্ষী তুলিল গুঞ্জন। সহসা দক্ষিণা বায়ু শাখা দুলাইয়া, সব কটি চাঁপা ফুল দিল ফুটাইয়া। কি সুন্দর কবিতাটা না, মানে পড়েই বলছি নিজে, এত ভালো লাগে, বারবার বলতে ইচ্ছে করে।
না সুন্দর, এবং আপনি অনেক অনেক সুন্দর পাঠ করেছেন। ভালো লেগেছে। মানে বাংলাদেশী ভাষা তো একটু আয়ত্ত করতে আসলেও তো একটু সমস্যা হয়ই। যতই আমরা বলি না কেন একটু সমস্যা হয়, তবে চমৎকার হয়েছে। আমি কয়েকটা আসলে একটা মন্তব্য নিয়ে রিদম আসি আছে তো, আমাদের সাথে। হ্যাঁ মানে ওই হ্যাঁ, রিদমটা না ভীষণ ছুঁয়ে যায় বাংলাদেশীয় ভাষায়। পারভেজ রেজা ভাই লিখেছেন, কবিতা লাইভ হলেই মৌসুমী আপু আমাকে সেন্ড করবেন। অবশ্যই ভাইয়া, আমি চেষ্টা করি আসলে লাইভের মধ্যে যখন জাস্টটা সামনে আসে আমি সেন্ড করি, কিন্তু হঠাৎ দু একটা দেখা যায় মাঝে মাঝে মিস হয়ে যায়। ইমরান লিখেছে, মৌসুমী আপু আমি মিথ্যা প্রশংসা করি না, আপনার উপস্থাপনা এবং সঞ্চালনা আমাকে মুগ্ধ করে আপু, বিনম্র শ্রদ্ধা আপনাকে। এটা আমার অনেক বড় পাওয়া ইমরান, কারণ আমি একটু আগে দিদির সাথে আমি এই কথাটাই বলছিলাম যে আমি দর্শকদের কতটুকু ছুতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এইটুকু আমাকে বলা হয়েছে, এতে আমি হচ্ছে কৃতজ্ঞ যে না, এতটুকু পর্যন্ত অন্তত আমি যেতে পেরেছি। কারণ আমরা তো জানি যে পৃথিবীতে এসেছে একটা দাগ রেখে যেও। তো আমার হয়তো এটুকু, যেটুকু অর্জন, অবশ্যই আমি বলবো আমার এটা অনেকখানি বড় পাওয়া। আর সবচেয়ে ভালো লাগে যে যখন ভারত থেকে আমি যাদেরকে আমন্ত্রণ জানাই, তাদের যদি কাজ না থাকে তাহলে রাজি হয় যে না আমি আসবো। তো আমি তো বলি যে ভালো লাগে জন্যই আসেন, নিশ্চয়ই ভালো না লাগলে আসতেন না। তো এটাও বলবো যে আমার সত্যি। কাছে এটা অনেক বড় একটা পাওয়া, আমি কৃতজ্ঞ সবার কাছে সেজন্য। ইখতিয়ার উদ্দিন ভাই আছেন আমাদের সাথে, উনি লাইভটি দেখছেন। পারভেজ রেজা ভাই ইমরানের উত্তরে লিখেছেন একদম মনের কথা যা বলেছে ভাই। অসংখ্য ধন্যবাদ রেজা ভাই, আপনিও কাছে কৃতজ্ঞ যে আপনি অনেক সময় ব্যয় করে আর কি আমাদের প্রোগ্রামটি দেখছেন। পারভেজ রেজা ভাই লিখেছেন, বাহ মুগ্ধ হয়ে শুনলাম দিদি। ইখতিয়ার উদ্দিন ভাই লিখেছেন, অসাধারণ কবিতা এবং আবৃত্তি। পারভেজ রেজা ভাই লিখেছেন, অসাধারণ আবৃত্তি। ইমরান লিখেছেন, কি অনাবদ্য অতুলনীয় অসাধারণ আবৃত্তি আপু। সানজিদা লিখেছেন, আহা মুগ্ধতা। পারভেজ রেজা ভাই লিখেছেন, কি চমৎকার বাচনভঙ্গি। এনামুল কাদের শামীম, শামীম দেখছি লাইভটি। অসংখ্য ধন্যবাদ শামীম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যে সকল দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন, সাথে থাকুন। দিদি আমি এবার যাচ্ছি জয় গোস্বামীর একটা কবিতায়, প্রাক্তন। আমি চেষ্টা করছি। ঠিক সময়ে অফিসে যায়, ঠিক মতো খায় সকালবেলা, টিফিন বাক্স সঙ্গে নেয় কি, না ক্যান্টিনেই টিফিন করে, জামা কাপড় কে কেচে দেয়, চা করে কে আগের মতো, দুর্গার মা কটায় আসে, আমায় ভোরে উঠতে হতো। সেই শার্টটা পরে এখন ক্যাটকেটে সেই নীল রংটা, নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফেরে, দোকান ঘরের বাঁ পাশ দিয়ে শিব মন্দির, জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামলো। অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়, তাসের বন্ধু ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন। টেবিল ঢাকা মেঝের উপর সমস্ত খড় ছাই ছড়ানো, গেলাস গড়ায় বোতল গড়ায়, টলতে টলতে শুতে যাচ্ছে, কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি। তখন তো আর হুঁশ থাকে না, রাত বিরেতে কে আর দেখবে। কেন, ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন, কোন মেয়েটা, সেই মেয়েটা, সে তো কবেই সরে এসেছে। বেশ হয়েছে, উচিত শাস্তি। অত কাণ্ড সামলাবে কে, মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে, দাদা বৌদি, মা ভাই বোন, তিন কুলে তো কেউ ছিল না, একেবারে একলা এখন। কে তাহলে ভাত বেড়ে দেয়, কে ডেকে দেয় সকাল সকাল, রাত্রিরে কে দরজা খোলে, ঝক্কি পোহায় হাজার রকম, কার বিছানায় ঘুমোয় তবে, কার গায়ে হাত তোলে এখন, কার গায়ে হাত তোলে এখন। অসামান্য। আপনি খুব সুন্দর করে আবৃত্তি করলেন, ভালো লেগেছে। না দিদি, অত ভালো হয় না। না না, সত্যি বলছি দিদি, খুবই ভালো লেগেছে। আচ্ছা, শামিমা আক্তার আচ্ছা, মিলি আপু দেখছেন আমাদের আমি লাইভটি। অসংখ্য বারবার ধন্যবাদ আপনাকে মিলি আপু। ভীষণ বিরক্ত করছি।
আমি বারবার আপনাকে ভীষণভাবে বিরক্ত করছি, কিন্তু একটা আর্জি ছিল, সেই কারণেই আমার বলা। আর বিরক্ত আমার করব না, এইটাই। আচ্ছা, আমার দর্শক বন্ধুদের কাছে একটা আর্জি ছিল আচ্ছা, যে আপনাকে তো দেখা বাংলাদেশ। যাচ্ছে না। এটা কি ইয়ের কারণে? মানে আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে? না, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে এখন, হ্যাঁ। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। ঠিক আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এখন বল হ্যাঁ, দর্শক বন্ধুদের কাছে আমার একটা আর্জি আছে। কারণ বাংলাদেশীয় ভাষায় কোনো কবিতা যদি আপনারা একটু পাঠিয়ে দেন, তাহলে আমিও তৈরি করে উপস্থাপনা করতে পারি। সেইটাই আরকি আচ্ছা, বলার জন্যে। আমার গ্রুপে যারা লেখালেখি করেন তাদের মধ্যে হচ্ছে লাবণ্য রহমান লিখে আঞ্চলিক ভাষায়। তো আমি ওকে বলব আপনাকে দিতে। আমি এর মাঝে ওর হ্যাঁ, একটা কবিতা করেছি। আমি দিদিকে পাঠাবো আমারটা। আমারও খুব একটা আঞ্চলিকতা হয় না। চেষ্টা করেছিলাম আরকি। তো লাবণ্য আছে ঠিক আমাদের আছে। সাথে। লিখেছে "আহা কি দারুণ আবৃত্তি।" মানে দিদির আবৃত্তির পরেই ও লিখেছে। অ্যা তারপরে মাহবুবুল আছে আমাদের সাথে। মাহবুবুল লিখেছে "কুশলদা কোথায়?" মাহবুবুল কুশলের আ আইডিতে একটু সমস্যা হচ্ছে। ওকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। ২৩ তারিখ পর্যন্ত লাইভে ঢুকতে পারবে না। এটা লাইভে ঢোকার আগে তার একটা মেসেজ গিয়েছে। এজন্য আমাদের সাথে জয়েন করতে পারেনি আজকে। আ ইমরান লিখেছে, "দুর্দান্ত, দুর্দান্ত এক কথায় অসাধারণ আবৃত্তি। কিছু বলার ভাষা তো নাই আমার। আপু মুগ্ধতা একরাশ।" লাবণ্য যদি থেকে থাকো এবং শুনে থাকো তাহলে দিদিকে তুমি হচ্ছে কবিতা পাঠানোর জন্য রেডি রাখো। দিদি বাংলাদেশের আরকি বাঙালি টান আছে যেগুলোতে সেগুলোর উপরে আরকি কবিতা চেয়েছে। ইমরান লিখেছে যে, "আমি কয়েকটি গ্রুপে শেয়ার করলাম।" অসংখ্য ধন্যবাদ ইমরান। এই তো দিদি, তাহলে আপনার কবিতায় চলে যাচ্ছি আমরা এবার। এটার পরে আরেকটা দিয়ে আমরা আপনার আরেকটা দিয়ে আমরা শেষ করে দিব। মানে এটা পড়ার পর আরেকটা হবে। আচ্ছা। আ আপাতত আ একটু অতীতের স্মৃতিতে ফিরে যাই। ছোটবেলায় আ খুব ছুটির আয়োজন কবিতাটা রবি ঠাকুরের। বারবার করে পড়তাম, ভালো লাগতো। সেই যে পুজোর যে ছুটি পড়ার, স্কুলের যে সেই ছুটি শুরু হয়ে যাওয়ার যে তারপরে যে সেই কি আনন্দ! যে পুজো আসছে, সেই আনন্দটা হয়তো আ এখন একটু অন্যরকম। কারণ এখন তো আর আ স্কুলের পাঠ তো অনেকদিন আগেই মিটে গেছে। কিন্তু ওই ছুটির আনন্দটা বোধহয় মেটে না। ওইটা বোধহয় একটা থাকেই যে আ মা দুর্গা আসছে। তাকে নিয়ে যে সেই উৎসব, সেই যে আমাদের শুধু উৎসব বললেও তো কম বলা। মানে আ উনাকে ওই সময়টা যেন ওই দেবীকে ঘিরেই সমস্ত কিছু। উনি আমাদের ঘরের মেয়ে, আমাদের মা, মানে ওনাকে নিয়ে আমাদের কত তোড়জোড়, কত কিছু নানান রকমের সাজসজ্জা, অনেক কিছু ঘিরে, সমস্ত কিছু ঘিরেই তো ওনাকে নিয়েই থাকে সেই সময়টা। তো ওই ঐরকম একটা অভিব্যক্তি থেকে ছুটির আয়োজন কবিতাটা আপনাদেরকে শোনাচ্ছি। কাছে এলো পূজার ছুটি। রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং। হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে। শিউলির গন্ধ এসে লাগে। যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের আ আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য। দেখে মন লাগে না কাজে। মাস্টারমশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা। ছেলেটা বেঞ্চিতে পা দোলায়, ছবি দেখে আপন মনে। ভঞ্জদের পাঁচিল ঘেরা ঘাট আর আতা গাছের ফলে ভরা ডাল, আর দেখে সে মনে মনে গোয়ালপাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র। হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে, মনে রেখো পাড়ের শাড়ি, সোনায় জড়ানো শাখা, দিল্লির কাজ করা লাল মখমলের চটি, আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই। এখনো তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়। এবার আবু পাহাড়, না মাদুরা, না ডালহৌসি কিংবা পুরী, না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং। আর দেখছি সামনে দিয়ে
স্টেশন যাওয়া রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগলছানা ৫টা ৬টা করে তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশে ঝালর দেওয়া শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন। চমৎকার দিদি, একটু অন্যরকম ভালো লাগলো। আমাকে মাহবুবুল লিখেছে যে দিদিকে পরাণের গহীন ভিতর কবিতার বইটা দেয়া যেতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই দেয়া যেতে পারে, দিদির হয়তো ভালো লাগবে। দিদি, আমরা পরে আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলে নিব, কবিতা অবশ্যই আমরা পাঠাবো। হ্যাঁ, নিশ্চয়ই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এবং মৌসুমীদি স্পেশালি আপনাকে। আচ্ছা, ঠিক আছে। আমি একটা আমার শেষ কবিতা আর কি যাচ্ছি। পূব পশ্চিম, অচিন্ত কুমার সেনগুপ্তের। পূব পশ্চিম, অচিন্ত কুমার সেনগুপ্ত। তোমার শীতলক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি, তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারি জারি আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি, তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানাপোড়েন, চলেছে একই রূপনারায়ণের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি, আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়, আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোল ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা, পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশি, তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মেহদি, আমাদের শত্রুও সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি, আমি তোমাদের ভাষা বলি, তুমি আশ্চর্য দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যের সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল, আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর, আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল সাধক, আমরাই চিরন্তন কুশল সাধক। এটা আমি আগেও পড়েছি, খুব সুন্দর কবিতাটা না, বারবার পড়তে ইচ্ছা করে।
উপমা আক্তার নাজু যুক্ত হয়েছেন আমাদের সাথে, লিখেছেন চমৎকার মনোমুগ্ধকর আবৃত্তি আপু, অসংখ্য ধন্যবাদ। সুচি জামান লিখেছেন চমৎকার আবৃত্তি আপু, অসংখ্য ধন্যবাদ সুচি। উপমা আক্তার নাজু আবার লিখেছেন হৃদয় ছোঁয়া আবৃত্তি। ধন্যবাদ। আমরা যেহেতু ৩ জনের করার কথা ছিল, আমি ভেবেছিলাম ১ ঘন্টা ১০-১৫ মিনিট আমাদের যাবে। তো কুশল যেহেতু জয়েন করতে পারেনি, দিদির আমরা শেষ কবিতায় এবার চলে যাব। দিদি আমাদেরকে শেষ কোনটা শোনাবেন? আমি কবি শামসুর রহমানের লেখা কবিতা বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা কবিতাটা শোনাতে চাইছি। নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামের প্রভূত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরে প্রহরী শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কালঙ্কার কি ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন। ঘুরেছি কাননে তারে নেচে নেচে, যেখানে কুসুমকলি সবই ফোটে জোটে ওলি ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে, তাই তো ত্রিলোকা যে সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। গলিত কাঁচের মতো জলে ফাত না দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। তুমি আসো আমার ঘুমের বাগানেও, সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো। আসো কাঠবিড়ালি রূপে, ফুল্ল মেঘমালা সেজে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে। সুদূর পাঠশালার ৫১টি সতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বারবার, কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তায় চৈতন্যের দাঁড়। আমার এই অক্ষিগোলকের মধ্যে তুমি আঁখি তারা, যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বারবনিতার নূপুর নিক্কণে বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের এলোধাবারি চিৎকারে সৃষ্টির ফাল্গুনে হে আমার আখি তারা, তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার। ১৯৫২ দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। সেই ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে ঘিরে খেংড়ার নোংরামি, এখন তোমাকে নিয়ে খিস্তি খেউরের পৌষ মাস। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। চমৎকার দিদি। শুরুটাও ছিল একটা চমৎকার কবিতা দিয়ে, শরৎ দিয়ে, মাঝখানে তো রবি ঠাকুর না আসলে তো পুরো অসম্পূর্ণ লাগে। আর শেষে আমরা শামসুর রাহমানের দারুণ একটা কবিতা দিয়ে আর কি শেষ করলাম। তো দিদি অসংখ্য ধন্যবাদ আপনি আমার ডাকে এসেছেন জন্য। আর আমি তো বলেছিলাম যে ৪টা থেকে ৫টা কবিতা অনেকগুলো পড়িয়ে নিয়েছি, আপনাকে দিয়ে কিছু করার ছিল না আজকে। আসলে আমিও ভাবছিলাম যে কারণ একটা তো সবারই তো একটা অনুভূতি জড়িয়ে থাকে, তাই আমি ভাবছিলাম যে সেইভাবে যদি আমি ঠিক সঠিক পথ ধরে যদি এগোতে না পারি, চিন্তা আমিও ছিলাম, কিন্তু আপনি আমার সেই তড়ি আর কি পার করে দিয়েছেন। হ্যাঁ, আর অসম্ভব অসম্ভব ধন্যবাদ আপনাকে দিদি। কারণ আপনি এত সুন্দর করে আহ্বান করেন, এত সুন্দর করে ডাকটা দেন, সেই ডাকে সাড়া না দিয়ে পারি কি করে। তো সেই কারণেই তো এক হয়ে ওঠা, এক কবিতার হাত ধরে এক পথে চলা, একসঙ্গে কথা বলা।
আচ্ছা, আমরা একটু দর্শকদের কাছে যাই। যে সকল দর্শকরা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে পারভেজ রেজা ভাই, ইমরান, এরা অনেকটা পারভেজ রেজা ভাই নিজেও অনেক লাইভ করেন। আমি মনে মনে হচ্ছে যে ভাইয়া আজকে ফ্রি আছেন জন্য দেখতে পেয়েছেন। কারণ উনাকে দেখা যায় যে মেক্সিমাম টাইম উনি ব্যস্ত থাকেন লাইভ, মানে লাইভ চলাকালীন হয়তো দেখতে পারেন না, অন্য সময় হয়তো দেখে নেন। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ, আপনি জয়েন করেছেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। দিদিকে শুনেছেন, আমাকে শুনেছেন, ভালো লাগলো। পরবর্তীতে কোনো সময় অবশ্যই আপনার সাথে কথা হবে এবং আপনাকে আমরা অবশ্যই লাইভে আনবো। আর এছাড়া ছিলেন হচ্ছে ইমরান, সুচি, সঞ্জিতা, মাহবুব, রুদ্র, অনেকেই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে যারা এতক্ষণ আমাদের সামনে ছিলেন এবং পরবর্তীতে যারা আমাদের রেকর্ডেড লাইভটি দেখবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর দিদি, কোনো এক সময় আবার দেখা হবে। আমি আশা করছি আবার দেখা হবে আপনার সাথে। তো সে পর্যন্ত দর্শকরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার সামনের মাসে উদ্যান থেকে আমি লাইভে আসবো। এছাড়া কাবের মৌসুম থেকে তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছেই। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি, শুভরাত্রি।